দর্শক চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি লেখক সাংবাদিক ও অভিযাত্রী গাজী মনসুর আজিজের কাছে। ভাই, যেমনটি বলছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে আপনার পদচারণা, তো একটু শুরুর গল্পটাই জানতে চাই যে আসলে লেখালেখির সাথে যুক্ততা কিভাবে শুরু হয়েছিল। লেখালেখির শুরুটা একেবারে ছোটবেলা থেকে আর কি, মূলত পত্রপত্রিকা কিংবা বই পড়ার মাধ্যমেই আর কি। বই পড়তে পড়তেই লেখক হওয়ার বাসনা এবং পত্রপত্রিকা পড়তে পড়তেই মূলত সাংবাদিকতার প্রতি একটা ঝোঁক। যখন ছোট ছিলাম তখন কাদের বই বেশি পড়া হতো? ছোটবেলা থেকে মূলত হুমায়ুন আহমেদের বই প্রচুর পড়া হয়েছে, জাফর ইকবাল স্যার, তারপরে আরও অনেকের বই, বিশেষ করে একটু মানে আত্মোন্নয়নমূলক যেসব বই আর কি, ডেল কার্নি, এই জাতীয় বইও প্রচুর পড়া হয়েছে। আচ্ছা। আর ভ্রমণের ক্ষেত্রে আপনার মইনুস সুলতানের বই প্রচুর পড়েছি। এর বাইরে আরও যারা আছে আপনার সৈয়দ মুস্তফা আলী, তারপরে এই জাতীয় যাদের বই একটু বেশি। ভ্রমণ কাহিনী পড়তে পড়তে কি আপনার অভিযাত্রী হবার যে বাসনা সেটা তৈরি হয়েছিল? বই পড়তে পড়তে ভ্রমণ লেখক হওয়া কিংবা ভ্রমণের প্রতি আগ্রহ, সেটার চাইতে মূলত আমি নিজেই ভ্রমণে বের হইতাম আর কি, সাইকেল নিয়ে কিংবা এমনি ঘুরতে বের হইতাম। কোথায় কোথায় যাওয়া হতো সে সময়টাতে? আমার বাড়ির তো আসলে জন্ম খুলনাতে আর কি, ওখানেই বড় হওয়া। তো ওই খুলনার চন্দনমহল গ্রামে, তো ওই গ্রাম থেকে সাইকেল নিয়ে বের হতাম এবং সাইকেল চালিয়ে আমি চাঁদপুরে কিংবা গোপালগঞ্জ কিংবা বাগেরহাট প্রচুর জায়গায় গিয়েছি আর কি, সাইকেলেই। এর বাইরে খুলনা থেকে আমরা স্টিমারে চাঁদপুরে আসতাম আর কি। তো স্টিমারে আসা যাওয়ার মাধ্যমে এই যে নদীর প্রকৃতি কিংবা নদী কেন্দ্রিক যেসব পরিবেশগুলো কিংবা ওই যে আসা যাওয়ার মাধ্যমে যে একটা প্রকৃতির সাথে যে একাত্ম হয়ে যাবার যে ব্যাপারটা, ওইভাবেই মূলত ভ্রমণের প্রতি আগ্রহটা মানে বাড়ে আর কি। আপনি বলছিলেন যে বই পড়বার প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু লেখালেখিটা কিভাবে শুরু হলো? মানে তখন শুরুতে কি ছড়া লিখতেন বা কবিতা লিখতেন, ছোট গল্প লিখতেন, কি লেখা হতো? একদম ছোটবেলায় মূলত ছড়া তো লিখছি, কবিতা খুবই কম লিখছি, ছড়া বেশি লিখছি। এর বাইরে ফিচার টাইপের লেখা আর কি, ফিচার বিভিন্ন বিষয় আর কি, আচ্ছা, বাচ্চাদেরকে নিয়ে কিংবা ধরেন এলাকা নিয়ে কিংবা ধরেন ওইখানকার লাইব্রেরি নিয়ে কিংবা ওইখানকার কোনো একটা দর্শনীয় স্থান নিয়ে, এই জাতীয় লেখাগুলা শুরুতে বেশি লেখা হয়েছে। ছোটবেলায় মানুষ জিজ্ঞেস করতো না যে আসলে বড় হয়ে তুমি কি হতে চাও? আপনার ক্ষেত্রে আসলে উত্তরটা কি থাকতো? ঠিক বড় হয়ে কি হতে চাই ওরকম কোনো একটা মানে নির্দিষ্ট ছিল না, কিন্তু নিজের মতন করে চলতে চাই কিংবা নিজের মতন করে কিছু করতে চাই, এই বাসনা ছিল আর কি। বাট নিজের প্রতি নিজের মনের একটাই ছিল যে আমি বড় সাংবাদিক হব, বড় লেখক হব আর কি, ওইভাবেই আর কি নিজেকে তৈরি করা। হ্যাঁ। তারপর প্রথম ছাপার অক্ষরে নিজের লেখা কবে দেখেছিলেন? নিজের লেখা বই প্রথম ছাপার অক্ষরে প্রথম ছাপা হয়েছে 2010 সালে, ভ্রমণের বই। ওটার নাম হলো রূপসী বাংলা রূপের খোঁজে। মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, ওই গল্পগুলোই ওখানে আসছে আর কি, সেটা 2010 সালে। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো বই আপনার প্রকাশিত হয়েছে? আমার মোটামুটি 20-22টা আর কি। কিছু বই মৌলিক বই? হ্যাঁ, সবগুলো মৌলিক বই। হ্যাঁ। আচ্ছা, সবগুলো কি ভ্রমণ কাহিনী না অন্যান্য কিছু আছে? না, সবগুলো ভ্রমণ কাহিনী না, অধিকাংশ ভ্রমণ কাহিনী। এর বাইরে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে, সাংবাদিকতা বিষয়ক বই আছে, গবেষণা বিষয়ক বই আছে, জীবনী আছে। নান্দনিক নেপাল নামে সম্প্রতি আপনার একটি বই প্রকাশিত হয়েছে, সেটা সম্পর্কে একটু জানবো যে এই বইটি প্রকাশ করবার জন্য কি ভাবনা কাজ করেছে? আমি অনেকবার নেপাল গিয়েছি, সেই নেপালের গল্পগুলোই মূলত এই বইতে স্থান পেয়েছে। বইটা প্রকাশ করেছে বেঙ্গল বুকস আর কি। আচ্ছা। এবং প্রচ্ছদ করেছেন আজহার ফরহাদ। এই বইতে মোটামুটি যারা নেপাল যেতে চায় কিংবা নেপাল ঘুরতে চায় কিংবা নেপাল সম্পর্কে জানতে চায়, মোটামুটি একটা মানে প্রাইমারি তথ্য, সব ধরনের তথ্য পেয়ে যাবে বইটাতে। পুরোটাই ভ্রমণ কাহিনী, কিন্তু কাহিনীর মধ্যেই তথ্যগুলোও দেওয়া আছে আর কি। আপনি তো নিজেও ভ্রমণ করেছেন, সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাইবো। নেপালে মোটামুটি আমি নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে পোখারা, নাগরকোট, সারংকোট, চন্দ্রগিরি, মোটামুটি নেপালের দর্শনীয় যে স্থানগুলো আর কি, এবং ওখানকার দরবার স্কোয়ারগুলো, তারপরে মন্দির যেগুলো আছে, স্তূপা যেগুলো স্তূপ আর কি বলি আমরা, বৌদ্ধ মন্দির, সবগুলাই ঘোরা মোটামুটি হয়েছে আর কি। ওই এগুলো নিয়ে আর কি, ওখানকার মানে দর্শনীয় স্থান প্লাস ইতিহাস ঐতিহ্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে দরবার স্কোয়ারগুলো কিংবা মন্দিরগুলো। আপনি নিশ্চয়ই জানেন যে ওখানকার দরবার স্কোয়ারগুলো এগুলো মোটামুটি অনেক বছরের পুরাতন আর কি, অন্তত 1000 বছরের আগের পুরাতন কিংবা 1500-1600 বছর আগেরও আর কি। আর অভিযাত্রা কোথায় করা হচ্ছে আপনার?
দেশের মধ্যে মোটামুটি কম বেশি বাংলাদেশ 64 জেলায় ঘোরা হয়েছে এবং বাংলাদেশ 64 জেলার মানে মোটামুটি অনেক জায়গায় যাওয়া হয়েছে, যেসব জায়গায় মানে দর্শনীয় স্থান ছাড়াও এখানকার বাংলাদেশের পাহাড় পর্বত বলতে বাংলাদেশের সব ছোট ছোট আছে আর কি, মানে মানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলে যেসব পাহাড়গুলো আছে সব জায়গায় যাওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশের নদী কেন্দ্রিক ভ্রমণ করা হয়েছে, প্রচুর নদী ভ্রমণ করেছি। এর বাইরে যেসব দর্শনীয় স্থান বাংলাদেশের মানুষ মনে করে যেসব জায়গায় যায় ওগুলো যাওয়া হয়েছে। এর বাইরে আমরা প্রচুর ঝর্ণা আপনি বলছিলেন এভারেস্ট বেস ক্যাম্পে আপনার যাওয়া হয়েছে। আমি এই বছরের জুন মাসে এভারেস্ট বেস ক্যাম্প গিয়েছি এবং এটা আমি গিয়েছি একটু অন্য মানে চিন্তায় নিয়ে আর কি। কিরকম চিন্তা সেটা? এটা হলো যে আমার বন্ধু সজল খালেদ এভারেস্ট জয় করতে গিয়ে মারা গেছেন, তাকে স্মরণ করে আমি এই বেস ক্যাম্পে যাওয়া আর কি। আচ্ছা, সম্ভবত পৃথিবীতে মানে কাউকে স্মরণ করে কেউ বেস ক্যাম্প অভিযান করছে এরকম ইতিহাস নাই আর কি। সেক্ষেত্রে হয়তো আমার নামটা আসতে পারে। মূলত সজলের সঙ্গে আমার এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার কথা ছিল আর কি, কিন্তু সজল ভাই ওই এভারেস্ট গিয়ে মারা যাওয়ার পর আর ওটা যাওয়া হয়নি আর কি। তো এই জন্য আমি অনেকদিন ধরে যাবো ভাবছি আর কি। তো এবার ওটা করেছি আর কি এবং ওটা সজলকে স্মরণ করেই বেস ক্যাম্পটা যাওয়া হয়েছে। এবছরের জুন মাসে গিয়েছি। আচ্ছা, মানে একজন মানুষকে বা কাছের বন্ধুকে স্মরণ করে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া, মানে এটা আমার কাছে মানে দারুণ ইনিশিয়েটিভ। কিন্তু ওখানে গিয়ে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস ছিল। সব থেকে বড় প্রতিকূলতা কোনটা ছিল বলে মনে হয়? পাহাড়ে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিংবা সমস্যা হলো যে আপনি পাহাড়ে যতই উপরে উঠবেন ততই আপনার শরীর খারাপ করবে কিংবা আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে কিংবা খাবার দাবার খেতে কষ্ট হবে। এগুলো মানে পাহাড়ের ক্ষেত্রে এটা মানে প্রযোজ্য আর কি। সেক্ষেত্রে আপনি যদি একটু ফিট থাকেন কিংবা একটু সাহসী হন কিংবা আপনার যদি প্র্যাকটিস থাকে ওই জিনিসগুলো আপনি মোকাবেলা করতে পারবেন। এক্ষেত্রে আমার ক্ষেত্রেও তাই হয়েছে আর কি, মানে খাবার খেতে কষ্ট কিংবা মানে নিঃশ্বাস নিতে কষ্ট কিংবা যেহেতু পাহাড়ে ওঠা আর কি, আমরা 5664 মিটার উপরে উঠেছি আর কি। তো সেক্ষেত্রে একটু কষ্ট হবে আর কি, বাট আপনার প্র্যাকটিস থাকলে ওই কষ্টটা আপনি করতে পারবেন। ট্রেনিং নিয়ে তারপর যাওয়া হয়েছে। হ্যাঁ, জি। এই যে ট্রেনিং নেওয়া বা অভিযাত্রী হিসেবে নিজেকে তৈরি করা, এই বিষয়টা আসলে কবে থেকে শুরু করেছেন আপনি? পাহাড়ে যাওয়ার বিষয়টা মূলত সজলের মাধ্যমে আমার মানে আগে থেকেই জানতাম যে মানে এভারেস্ট বিষয় একটা জিনিস আছে আর কি। ওই ফ্যাসিনেশনটা আপনার মধ্যে আগে থেকেই ছিল, কিন্তু বাস্তবায়নটা হয়েছে সজল খালেদের মাধ্যমে এবং আমরা যাকে অ্যাডভান্সার আমার টিচার মনে করি কিংবা আমার গুরু মনে করি, ইনামাল হক পাখি বিশারদ এবং অভিযাত্রী, তার মাধ্যমে পরিচয় মানে আমরা যেহেতু বার্ড ক্লাবে যুক্ত আর কি, তো তাকে দেখে এবং সজলের মাধ্যমে সজলের সঙ্গে প্রচুর ঘোরাঘুরি করেছি। আচ্ছা, তো সজলের মাধ্যমেই মানে এই বিষয়গুলোকে মেনাম স্যারের মাধ্যমে এই বিষয়গুলোতে আমার আগ্রহ আর কি। এবং এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া ছাড়াও সজলকে স্মরণ করে আমি প্রতি বছর কক্সবাজারে একক ম্যারাথন করি আর কি। আচ্ছা, এই তো কয়েকদিন আগে করে আসলাম আর কি। এবার নিয়ে সপ্তমবার তাকে স্মরণ করে একক ম্যারাথন করা আর কি, মানে বন্ধুর স্মরণ একক ম্যারাথন। এটা একটু অফ ট্র্যাকের আর কি, মানে এই জাতীয় ম্যারাথন কমই হয় যে কাউকে স্মরণ করে। মূলত সজলের উদ্যোগে ইনাম স্যারের পরিচালনা সজলের উদ্যোগে বাংলাদেশের প্রথম ম্যারাথনটা হয়েছিল কক্সবাজারে। তো সজল এভারেস্ট যাওয়ার পর আর মারা যাওয়ার পর আর ওই ম্যারাথনটা হয়নি আর কি। উনি মানে 3বার ম্যারাথনটা করেছিলেন, এরপর আর বাংলা ম্যারাথন নামে ম্যারাথনটা হয়নি। তো যেহেতু হয়নি আর ম্যারাথন, এই জন্য আমি তাকে স্মরণ করে ওই ম্যারাথনটা প্রতি বছর করি একক ম্যারাথন হিসেবে। নতুন তো বইয়ের কথা আমরা শুনছিলাম যে নান্দনিক নেপাল, এই বইটি লেখা হলো, খুব বেশি সময় তো হয়নি, কিন্তু তারপরেও জানতে চাইবো যে যারা আসলে পড়ছেন তারা কি বলেছেন বইটি সম্পর্কে? এখন পর্যন্ত যারা পড়েছেন তারা মানে ভালোই বলেছেন। সবচেয়ে বড় বিষয় হলো যে এই বইটা পড়লে আপনি মানে ঘরে বসে পুরো নেপালটাকে আপনি দেখতে পাবেন। মানে একটা বই বা যারা নেপাল যেতে চায় তারা প্রস্তুতি হিসেবে এই বইটি পড়তে পারে। প্রতিটা বইয়ের পৃষ্ঠাতেই আপনার রঙিন ছবি আছে এবং বর্ণনা আছে, এমনকি যাতায়াত তথ্য কিংবা খাবার দাবার সব তথ্যগুলোও আছে আর কি। সুতরাং খুব সহজেই আপনি নেপাল সম্পর্কে জানতে পারবেন বইটা পড়ে। আচ্ছা, বই লিখতে গেলে অনেক বই পড়তে হয়, আর আপনি যেটা বলছেন যে তথ্য নির্ভর বইগুলো আপনার বেশি লেখা হয়ে থাকে, তো এই তথ্যগুলো আসলে আপনি কিভাবে খুঁজে বের করেন? তার পেছনে নিশ্চয়ই কোনো গবেষণা থাকে, একটা রিসার্চ তো করতেই হয় বা প্রচুর বই পড়তে হয়। আমি তো ভ্রমণ করি আর কি, ওই ভ্রমণের সময় আমার ওইখানকার যত রকম তথ্য আছে সবগুলো আমি সংগ্রহ নিজে করি আর কি। আচ্ছা, সেই সংগ্রহগুলো কিভাবে করেন? মানে ভিডিও করে নিয়ে আসেন নাকি নোট করে নিয়ে আসেন? অধিকাংশ ক্ষেত্রেই নোট করা হয়, ছবি তোলা হয়
এবং ভিডিও করা হয়। ভিডিও তো ইদানিং শুরু হয়েছে, ছবিটাও ইদানিং মানুষ বেশি করে আর কি। আগে তো নোটই করতাম আমরা রেগুলার, এখনও নোট করি প্লাস ছবি তুলি আর কি, আর ভিডিও তো করা হয়। এবং এর বাইরেও ধরেন আমি একটা তথ্য জেনে আসলাম কিংবা ছবি তুলে নিয়ে আসলাম, ওটাও ভুল হতে পারে। এরপরে এসে আমি যখন লিখতে বসি তখন আমি আমার তথ্যের সঙ্গে এই জাতীয় আরও কোনো তথ্য আছে কি না কোথাও, বিশেষ করে ইন্টারনেটে কিংবা গুগলে, এখন তো চ্যাট জিপিটিও মোটামুটি ভালো করে, সব জায়গায় আমি চেক করি আর কি। এবং চেক করার পরে আমি দেখি যে যেই তথ্যটা সঠিক আর কি, এবং সর্বাধিক সঠিক আর কি, ক্রস চেক করে নেন আপনি পুরো সব তারপরে তথ্যগুলো। ওইটা আমি ব্যবহার করি। আচ্ছা, এমনি আপনার ভবিষ্যৎটা যে একটা চিন্তা থাকে, ইচ্ছে থাকে বা পরিকল্পনা থাকে, সেটা নিয়ে আপনি কি ভাবেন? পরিকল্পনা বলতে আসলে আমি এভারেস্ট জয় করার ইচ্ছা আছে। এর বাইরে আমার নেপালে আরও পাহাড় মানে জয় করার ইচ্ছা আছে। এর বাইরে ঘুরতে চাই আর কি, জীবনে যতদিন বাঁচি আর কি ঘুরতে চাই, ঘুরবো আর কি। আর লেখালেখির বিষয়টা? লেখালেখির বিষয় তো আমার প্রতিনিয়তই বই মানে লেখার চিন্তা আছে এবং বই বেরও হবে আর কি। নান্দনিক নেপাল ছাড়াও আমার আরো 2টা বই রেডিও আছে অলরেডি। আচ্ছা, কি যেমন বই সেটা? এভারেস্ট বেস ক্যাম্প নিয়ে একটা বই আছে, দ্য এভারেস্ট বেস ক্যাম্প। তারপরে সৌদি আরব ভ্রমণ নিয়ে একটা বই আছে, আলোময় আরব। আচ্ছা, সৌদি আরব ভ্রমণ নিয়ে আমার আগেও একটা বই ছিল, অনন্য আরব নামে। এটা সেকেন্ড মানে দ্বিতীয়, এটার নাম আলোময় আরব। আপনার আপনি বলছিলেন যে আপনি আসলে আপনার স্বপ্নটা বা ইচ্ছেটা হচ্ছে এভারেস্ট জয় করা। তো এভারেস্ট জয় করবার জন্য যে প্রস্তুতি, নিজেকে, নিজের শরীরকে বা মানসিকভাবে নিজেকে যে প্রস্তুত করার ব্যাপার, সেই কাজটা কিভাবে করছেন? এটা আমি সবসময় প্র্যাকটিস করি আর কি, নিজের মতন করে আর কি। আর এভারেস্ট জয়ের ক্ষেত্রে শুধু প্র্যাকটিস করলে হবে না, প্রচুর টাকাও লাগে আর কি, স্পন্সরের বিষয় আছে, ওগুলোও ম্যানেজ করতে হবে আর কি। শুধু আপনার শক্তি আছে সেটা দিয়ে হবে না, কিংবা প্র্যাকটিস আছে সেটা দিয়ে হবে না, এর সঙ্গে অনেক টাকাও যোগ করতে হবে, ফিনান্সিয়াল ব্যাপারটাও জড়িত আছে। সুতরাং স্পন্সরশিপের ব্যাপারটা কিভাবে আসলে পাওয়া যায় সেই ব্যাপারটা বিষয়। আমরা সবসময় এটা কিন্তু বলি যে আসলে ভ্রমণ করবার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে মনে হয় যে ভ্রমণ করতে খুব বেশি টাকা প্রয়োজন হয় না, ইচ্ছেটা খুব বেশি দরকার। আপনি চাইলেই পারবেন, সেটা টাকার কোনো ই নেই এখানে। হ্যাঁ, আপনি চাইলে খালি হাতেও ভ্রমণ করতে পারবেন। ভীষণ ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে। আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। মানে জীবনে যেই অবস্থা থাকুক, কিংবা সেটা ভালো হোক মন্দ হোক, মানে বই পড়াটা জরুরি আর কি। এবং সে যে বয়সের হোক, যে পেশার হোক, যে কাজের হোক, সে যদি নিয়মিত বই পড়ে আর কি, সেটা তার জীবনে কোনো না কোনোভাবে মানে ভালো কিছু করবে আর কি। তা আমি চাই মানে পাঠকরা নিয়মিত বই পড়ুক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরতম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ কবি টমাস হুডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তুমি যদি মনের স্বাধীনতা বজায় রাখতে চাও তাহলে সবকিছু সহজভাবে গ্রহণ করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।